আমার অনেক খারাপ লাগছে। না জানি আমার মেয়েটা কত কষ্ট পাচ্ছে। না মা, আমার কোনো কষ্ট হচ্ছে না। সারাদিন পুতুল হয়ে তোমার কোলে উঠে থাকতে আমার তো ভীষণ ভালো লাগে। আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমি একজন মানুষ হয়ে কিভাবে পুতুল কন্যা জন্ম দিলাম। জানি না ঈশ্বর আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছে। তুমি আর কেঁদো না তো মা, তুমি শান্ত হও মা, তুমি আর কেঁদো না। সেটা ঈশ্বরই ভালো জানে। এখন তুমি আমাকে ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও তো মা। সনিতা তার পুতুল কন্যার কথা শুনে তাকে ঘুম পাড়ানি গান শোনাতে থাকে। সনিতা একজন বিধবা মহিলা। এই পৃথিবীতে তার পুতুল কন্যা ছাড়া আর কেউ নেই। কিন্তু এমন পুতুল কন্যাকে নিয়ে সনিতার যেন দুঃখের শেষ নেই। সারাটা দিন অপেক্ষা করি কখন রাত হবে, কখন আমি আমার মেয়েটার সাথে দুটো কথা বলতে পারবো। আমিও তো সেই অপেক্ষাই করি মা। আমি তো সারাদিন পাথর হয়ে থাকি, তোমার সাথে কথাই বলতে পারি না। আর রাত হলে বুঝি আমার দেহে প্রাণ আসে, তখনই তোমার সঙ্গে কথা বলতে পারি। হে ঈশ্বর, তুমি আমার মেয়েটাকে স্বাভাবিক করে দাও। আমি যে আমি যে আর সহ্য করতে পারছি না। কবে যে আমার মেয়েটা সুস্থ এবং স্বাভাবিক হবে। আর এই সব কাণ্ড ভৈরবী মা তার জাদুর আয়নাতে দেখতে পায় এবং বলে ওঠে, এই তো এই তো সেই পুতুল কন্যা। এই পুতুল কন্যাকেই তো এতদিন ধরে খুঁজছিলাম আমি। এই পুতুল কন্যাই তো সব শক্তির অধিকারী। একবার যদি এই পুতুল কন্যাকে মানুষ রূপে দিতে পারি, তাহলে আমি আমার বশে ওকে আনতে পারবো। আর এই পুতুল কন্যার সাহায্যে আমি আমার সব সাধনা সফল করতে পারবো। আর এই পৃথিবীকে আমার বশে নিয়ে আসতে পারবো। যখন যা চাইবো তখন তাই পাবো। কিন্তু এই ব্যাপারে তো পুতুল কন্যার মা কিছুই জানে না। জানবেই বা কি করে? ও তো আর আমার মতো ভৈরবী না। তবে পুতুল কন্যা আর পুতুল কন্যার মা, আর দেরি নয়, আমি আসছি তোদেরকে নিতে, আমার নিজের স্বার্থ হাসিল করতে। এরপর ভৈরবী মা তার জাদুর কালিচার উপর ওঠে এবং সেই কালিচা উঠতে উঠতে পুতুল কন্যার বাড়ির সামনে নিয়ে আসে। এবং এটা দেখে সনিতা ভীষণ রকম অবাক হয়ে যায় এবং ভৈরবী মাকে বলতে থাকে, এ কি, কে আপনি? এখানে এলেন কি করে? আর আমার বাড়িতেই বা আপনার কি দরকার? তোর বাড়িতে আমার স্বার্থ হাসিলের অবলম্বন আছে, আর সেটা হলো তোর পুতুল কন্যা। তোর পুতুল কন্যাকে নিতেই আমি এখানে এসেছি। চলে যান, চলে যান বলছি। আপনি আপনি ভুলেও আমার পুতুল কন্যার দিকে নজর দিবেন না। সেটা কি সম্ভব পুতুল কন্যার মা? ভৈরবীর চোখ একবার যার উপর পড়ে সেটা সে নিয়েই ছাড়ে। আর তোর পুতুল কন্যা আমার হাত থেকে কিছুতেই রক্ষা পাবে না। এই কথা বলে ভৈরবী মা সনিতার হাত থেকে তার পুতুল কন্যাকে কেড়ে নেয়। আর পুতুল কন্যাকে নিয়ে ভৈরবী মা গালিচায় ওঠে এবং সেই গালিচা উড়তে উড়তে চলে যায়। না, 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 আমার মেয়েকে নিয়ে যাবেন না। ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি আমার মেয়েকে। দাঁড়ান, দাঁড়ান বলছি। হায় ঈশ্বর, এটা কি হয়ে গেল? কোথায় চলে গেল ভৈরবী মা আমার মেয়েকে নিয়ে? এবার আমি কি করব? সনিতা এসব বলে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে।
এই তো পুতুল কন্যাকে আমার হাতে পেয়েছি। এবার এই পুতুল কন্যাকে মানুষ রূপে পরিণত করব, আর তার জন্য আমাকে মহাযজ্ঞ করতে হবে, এবং তারপরেই আমার অর্ধেক কাজ সম্পূর্ণ হবে। এরপর হঠাৎ করেই সনিতার সাথে একটা শুক পাখির দেখা হয় এবং সেই শুক পাখি অনিতাকে বলে, কি গো, কি হয়েছে তোমার? তুমি এমন ভাবে কান্না কেন করছো? এরপর সনিতা শুক পাখিকে সমস্ত কথা খুলে বলে এবং এসব শুনে শুক পাখির ভীষণ রকম মায়া হয়। সত্যি ওই ভৈরবী মা অনেক খারাপ। একটা মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিতেও ও একটুও মায়া করলো না। তুমি ভেবো না সুনিতা, তুমি চলো, আমি তোমাকে ওই সুখ পাখি ওই ভৈরবী মায়ের কাছে নিয়ে যাচ্ছি। এইসব কথা বলেই শুক পাখি একটা বড় পাখিতে পরিণত হয়। এবং বলে ওঠে, সুনিতা, তুমি এবার আমার উপর উঠে বসো, আমি তোমাকে তোমার মেয়ের কাছে নিয়ে যাচ্ছি। এরপর সনিতা সেই শুক পাখিটির উপর উঠে বসে আর শুক পাখি উঠতে শুরু করে। এবং ওইদিকে ভৈরবী মায়ের যজ্ঞ শেষ হয়ে পুতুল কন্যা পুতুল থেকে মানুষে পরিণত হয়ে যায়। একি, আমি কোথায়? আমি মানুষ রূপে ফিরে এলাম কি করে? এতদিন আমি কোথায় ছিলাম? পুতুল কন্যার কথা শুনে ভৈরবী মা মনে মনে ভাবে, যাক, ভালোই হয়েছে, আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি। যাক, ভালোই হয়েছে, পুতুল থেকে মানুষে পরিণত হওয়ায় এই মানুষ কন্যাটা সব কিছু ভুলে গেছে। আমি তোর মা রে মা, তুই এতদিন অসুস্থ ছিলি তো, তাই সব কিছু ভুলে গিয়েছিস। ভৈরবী মায়ের সেই সব কথা শেষ হতে না হতেই শুক পাখি সনিতাকে নিয়ে সেখানে চলে আসে। আর সনিতা তার পুতুল কন্যাকে মানুষ রূপে দেখে একেবারে অবাক হয়ে যায়। এ কি, আমার কন্যা কোথায়? এই মেয়েটাকে দেখে তো আমার কন্যার মতনই লাগছে, তবে কি এই মেয়েটাই আমার কন্যা? চুপ কর, কে তোর মেয়ে? এ আমার মেয়ে পুতুল, তুই চলে যা এখান থেকে। একদমই আমার মেয়েকে ভুল বোঝাতে আসবি না। আহা, তোমরা দুজন কি শুরু করেছো? তোমরা দুজনই আমাকে মেয়ে বলে দাবি করছো, কিন্তু আমি কি করে বুঝবো যে আমি সত্যি সত্যি কার মেয়ে? পুতুল, আমি তোমাকে সত্যি কথাটা বলছি। এই সনিতা হলো তোমার আসল মা, আর ওই ভৈরবী মা খুব দুষ্টু। ও তোমাকে ওর স্বার্থ সিদ্ধির জন্য নিয়ে এসেছে, কারণ তুমি যে দৈব শক্তির অধিকারী। শয়তান পাখি, দিলি তো সত্যিটা বলে, তবে আজ আর তোর কোনো রক্ষা নেই। আজ আমি তোকে ধ্বংস করে ফেলবো। এইসব কথা বলে ভৈরবী মা যেই না পাখিটার ওপর দৈব শক্তি প্রয়োগ করতে যাবে, ঠিক তখনই পুতুল তার চোখ দিয়ে ভৈরবী মাকে ভস্ম করে দেয়। শয়তান ভৈরবী মা, তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে চেয়েছিল মা, তবে তুমি চিন্তা করো না, আমি তোমার চোখের জল দেখেই বুঝেছিলাম যে তুমি আমার আসল মা। কিন্তু চোখের জল নিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে না, তবু আমি সত্যিটা জানতে চেয়েছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ শুক পাখি। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিও, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর না লাগলে তাও করে দিও। আরে ওখানে ওটা কে? অর্ধেক মানুষ আর অর্ধেক মাছ। মনে তো হচ্ছে এটা একটা জলপরি। কি হয়েছে ওই জলপরির? যাই দেখি তো জলপরির কি হয়েছে। এ কি, জলপরির কি হয়েছে? জলপরির শ্বাস প্রশ্বাসই তো বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে জলপরির জলের প্রয়োজন। ডাঙ্গায় পড়ে আছে বলে জলপরির এই অবস্থা হয়েছে।
আগে জলপরীকে জলে পৌঁছানোর ব্যবস্থা করি। ও বাবা, জোর ভাজা বাজলাম। কাল রাতে নদীতে খুব ঘূর্ণিপাত তৈরি হয়েছিল, আর সেই ঘূর্ণিপাকে আমি নদী থেকে ছিটকে ডাঙ্গায় পড়ে যাই আর বেশ আহত হয়ে যাই। জলে নামার শক্তিও ছিল না, আর জলের অভাবে শ্বাস নিতে না পারায় অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। জলপরি, আমি তোমায় জলে নিয়ে এসেছি। তোমার আর কোনো ভয় নেই। এখন থেকে তুমি সাবধানে থেকো, কেমন? কি, তুমি বাঁচিয়েছো আমাকে? আমি তোমার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো। তুমি যখন আমার এত বড় উপকার করেছো, আমি তখন তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এমন উপকারে বন্ধু থাকা যে ভীষণ ভাগ্যের ব্যাপার। তাই বুঝি, তবে তোমার সাথে বন্ধুত্ব করতে আমার কোনো আপত্তি নেই। তবে আজ থেকে আমরা বন্ধু, আর নদীর পাড়ে এরপর থেকে আমাদের দেখা হবে, কেমন? আমি তবে এবার আসি বন্ধু। এ তো দেখছি মেঘ না চাইতেই জল। চেয়েছিলাম শুধু নাগিন, সাথে জলপরীকেও পেয়ে গেলাম। এবার আমি এই নাগিন ও জলপরীকে বন্দি করব, আর আমার স্বার্থ সিদ্ধি করব। জলপরি, ও জলপরি, তুমি কোথায়? আমি তোমার সাথে দেখা করতে এসেছি বন্ধু। কোথায় তুমি? তুমি কি আমার চিৎকার শুনতে পাচ্ছো? আরে বন্ধু, তুমি? কতদিন থেকে তোমার সাথে দেখা হয় না। তুমি এসে ভালোই করেছো। বসো বন্ধু, আমরা দুজন গল্প করি। গল্প তো করবই বন্ধু, তবে আমি তোমার সাথে নদীর তলদেশে যেতে চাই। জলের নিচে তোমরা কিভাবে থাকো সেটা আমার দেখতে বড্ড ইচ্ছে করে। তুমি আমাকে নিয়ে যাবে গো নদীর তলদেশে? কেন নিয়ে যাব না গো? তুমি চাইলে আমি এক্ষুনি তোমাকে নদীর তলদেশে নিয়ে যাব। আমরা জলের তলদেশে গিয়ে ঘুরতে ঘুরতে গল্প করব। নাকি এই হলো আমাদের জলরাজ্য। এখানে আমরা বেশ আনন্দ উল্লাস করে থাকি, আর এই জলরাজ্যের দেখভাল আমি করি। তাহলে চলো বন্ধু, এবার আমি তোমাকে আমার কক্ষে নিয়ে যাই। ও মা, জলের নিচে তোমার তো খুব সুন্দর একটা কক্ষ আছে। আর এত সুন্দর সাজানো গোছানো কক্ষ তোমার, আমি তো হতবাক হয়ে গেলাম। আর তোমাদের জলরাজ্য ভীষণ সুন্দর। এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। তাই বুঝি, তবে তোমাকে আমার জলরাজ্যে এনে ভীষণ ভালো লাগছে। তোমায় অনেক ধন্যবাদ গো আমায় এখানে নিয়ে আসার জন্য। অনেক তো ঘোরাঘুরি হলো, গল্প হলো। এবার চলো আমরা ডাঙ্গায় যাই, আমাকে তো আবার নাগরাজ্যে ফিরতে হবে। একে আমাদের এভাবে চালে বন্দি করলে কেন? আরে চালে বন্দি হওয়ার পর আমার জাদু শক্তি কাজ করছে না কেন? আর আমি এখান থেকে বের হতে পারছি না কেন? একই প্রশ্ন তো আমারও। এই, তুমি কেন আমাদের এভাবে বন্দি করেছো? আর কেনই বা আমরা আমাদের জাদু শক্তি কাজে লাগাতে পারছি না? এটা মন্ত্রভূত জাল। এই জালে তোমরা বন্দী হওয়ার পর তোমাদের জাদু শক্তি আমার নিয়ন্ত্রণে চলে এসেছে। এবার থেকে আমি যা বলবো তোদের সেই অনুযায়ী কাজ করতে হবে, আর এখন থেকে তোদেরকে আমার সাথেই থাকতে হবে। এসব কথা বলে তান্ত্রিক জলপরি আর নাগিনকে নিয়ে তার আশ্রমে চলে যায়। আর জাদু বলে জলপরি আর নাগিনকে তার দুই আমঘরে বন্দি করে রাখে। এসব তুমি কি করছো? কেন তুমি আমাদের দুই আমঘরে দুইজনকে বন্দি করে রাখলে? কি উদ্দেশ্য তোমার? সত্যি করে বলো। তোদের দুজনকে আমি আগামী পূর্ণিমায় বলি দেব, আর তোদের মন শয়তানকে উৎসর্গ করে আমি সেই শয়তানের নিকট হতে মহাশক্তি অর্জন করে নেব। তাই তোদেরকে আমি এভাবে আমঘরে বন্দি করে রেখেছি। আর আমার এই দুই আমঘর এতটাই শক্তিশালী যে
এখান থেকে তোদের মুক্ত হওয়ার আর কোনো উপায় নেই। আর এই সুখ পাখি, তুই এই নাগিন ও জলপরীকে পাহারা দিবি, কেমন? আচ্ছা কর্তা, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। আমি এই নাগিন আর জলপরীর উপর কড়া নজর রাখবো। ও শোক পাখি, পাহারা তো দিচ্ছ ভালো কথা, তবে চলো না গল্প করি। পূর্ণিমার রাত অব্দি তো আমার হাতে সময় আছে। তা বলছি, তুমি এত ভালো আর সুন্দর একটা পাখি, তবে এই বজ্জাত তান্ত্রিকের সাথে থাকো কেন? ইচ্ছে করে তো আর আমি থাকি না, আমাকে তোমার মতো ওই তান্ত্রিক জিপি করে রেখেছে। আসলে আমিও জাদু শক্তি প্রাপ্য ছিলাম, আর ওই তান্ত্রিক জাদু বলে আমার শক্তির উপর নিয়ন্ত্রণ নিয়ে এসেছে, তাই আমাকে ওই তান্ত্রিকের হুকুম মেনে চলতে হয়। ও, তবে এই ব্যাপার, তবে তো তান্ত্রিক তোমার সাথেও অন্যায় করেছে। আচ্ছা, আমরা তিনজন চাইলে তো ওই তান্ত্রিককে হত্যা করতে পারি আর আমাদের শক্তিও ফিরে পেতে পারি, তবে এতে তোমার সাহায্য দরকার। তুমি যদি আমাদেরকে সাহায্য করো তবে ওই তান্ত্রিককে আমরা হত্যা করতে পারবো। তুমি সত্যি বলছো গো জলপরি? তোমরা ওই তান্ত্রিককে হত্যা করে আমার শক্তি ফিরিয়ে দিবে? তবে কি করতে হবে আমাকে বলো, আমি তোমাদের সাথে হাত মেলাতে রাজি। তেমন কিছুই না, তুমি শুধু আমাদের দুজনকে তুই আমঘর থেকে মুক্ত করে দাও, তারপর আমরা ওই তান্ত্রিককে মজা দেখাবো। তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদেরকে মুক্ত করে দিচ্ছি, নয়তো আবার ওই তান্ত্রিক চলে আসবে। শয়তান সুখ পাখি, তুই এটা কি করলি? আমি তোকে পাহারা দিতে বলেছিলাম, আর তুই কিনা ওদের মুক্ত করে দিলি। তুই রক্ষক নাকি ভক্ষক? ও ভক্ষক না শয়তান তান্ত্রিক, বরং ও খুবই দয়ালু পাখি। একে তুই ওকে অসহায় বানিয়ে তোর প্রয়োজনে ব্যবহার করছিস, তবে আর তোর রক্ষে নেই। তুই এতদিন যত অপরাধ করেছিস তার শাস্তি তোকে এবার পেতেই হবে। এভাবেই তান্ত্রিকের মৃত্যু হয়, আর নাগিন, সুখ পাখি আর জলপরি তিনজন খুব ভালো বন্ধু হয়ে যায়। বাবা, বড্ড ঘুম হলো আজ। সেই দুপুরে ঘুমিয়েছি, এখন বেলা গড়িয়ে বিকেল, কিন্তু শঙ্খটা কোথায় গেল? আশেপাশে দেখছি না যে। শঙ্খ, এই শঙ্খ, কোথায় গেলি রে তুই? শঙ্খ, কোথাও তো শঙ্খকে খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল শঙ্খটা? এই রে, শঙ্খর যে ক্ষুধা পেয়েছিল সেই কথা তো আমি ভুলেই গিয়েছি। ওকে কিছু না খাইয়েই তো আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম। শঙ্খ আবার একা একা খাবার খুঁজতে যায়নি তো? উফ, কি ব্যথাটাই না পেলাম। আরে ছোকরা, তুই দেখতে পাস না নাকি রে? আমার গায়ে এসে পড়লি কেন? আচ্ছা, তুই ওই জঙ্গলের কুড়ে ঘরটাতে থাকিস না? হ্যাঁ গো কাকু, ঠিকই ধরেছেন আপনি। আসলে কি কাকু, আমি আমার শঙ্খকে খুঁজে পাচ্ছি না, তাই একটু অস্থির হয়ে যাচ্ছে। বলছি কি, আপনি কি আমার শঙ্খকে দেখেছেন? শঙ্খ? এই শঙ্খটা আবার কে? আমার পোষা বানর গো কাকু। আসলে কি, শঙ্খ আমার কাছে দুপুরে খাবার চেয়েছিল, আমি ওকে খাবার না দিয়েই ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে জেগে শঙ্খকে আর পাচ্ছি না। ও, বুঝেছি। তবে ওই দুষ্ট বানরটা তবে তোর ওই বানরটা তো রাজার বাগান থেকে কলা চুরি করে খাওয়ার অপরাধে বন্দী হয়েছে, আর এখন প্রাসাদের কারাগারেই আছে। হ্যাঁ, এ কি শোনালেন কাকু? কেন কেন যে শঙ্খকে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, নয়তো আমার শঙ্খ কখনোই এমন কাজ করতো না। বলছি কি কাকু, আমার শঙ্খ কি এখনো কারাগারেই আছে? আপনি কি সে ব্যাপারে জানেন? আরে জানবো না মানে, আমি রাজার খাস লোক একেবারে। তোর শঙ্খ কারাগারেই আছে, আর কখনো মুক্তি পাবে কিনা বিধাতাই জানে। এসব কথা বলে হরিদাস সেখান থেকে চলে যায়, আর সুভাষ অস্থির হয়ে রাজপ্রাসাদের দিকে যেতে থাকে। আর রাজপ্রাসাদে প্রবেশ করে উকি দিতেই সে রাজাকে দেখতে পায়। এই এই কে রে তুই ছোকরা? প্রবেশদ্বারে এভাবে উকি দিচ্ছিস কেন? পিচকে চোর টোর নইস তো আবার? তবে কিন্তু কপালে দুঃখ আছে, বন্দি করে সোজা কারাগারে পাঠিয়ে দেব। কারাগারে যেতে পারলে আমিও তো খুশি হতাম রাজামশাই, তাহলে যে আমি আমার শঙ্খের কাছাকাছি থাকতে পারতাম। রাজামশাই, দয়া করে আপনি আমার শঙ্খকে ছেড়ে দিন।
শঙ্খ? কে আবার শঙ্খ? আমি তো তোর কথার কিছুই বুঝতে পারছি নি। তুই ভিতরে আয়। আয় তো বাপু, বুঝিয়ে সবটা বল আমায়। আজ্ঞে রাজামশাই, শঙ্খ হলো আমার পোষা বানর, যাকে আপনি কলা খাওয়ার অপরাধে কারাগারে বন্দি করেছেন। কিন্তু মহারাজ, আমার শঙ্খ তো সামান্য দুটো কলাই খেয়েছিল, তাই বলে আপনি সোজা ওকে কারাগারে নিক্ষেপ করবেন? কি? সামান্য দুটো কলা? তবে তবে তুই চল আমার সাথে। এই হলো আমার একমাত্র কন্যা। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ওকে সুস্থ করার জন্য পরিরাজ্য থেকে লাল কলা নীল কলার গাছ এনেছিলাম। অনেক যত্ন করে পরিচর্যা করে গাছ দুটোকে বড় করেছিলাম। গাছে লাল কলা নীল কলাও ধরেছিল, কিন্তু তোর শয়তান বানর আমার সব লাল কলা নীল কলা খেয়ে ফেলেছে। বলছেন কি রাজামশাই? তবে তো ভারী ভারী অন্যায় হয়েছে। কিন্তু কিন্তু রাজামশাই, শঙ্খ তো আমার খুব আদরের। আমি যে কোনো কিছুর মূল্যে শঙ্খকে উদ্ধার করতে চাই। কি? ওই বানরকে তুই মুক্ত করবি? তবে লালপরীর দেশ থেকে লাল কলা ও নীল কলা আমায় এনে দিতে হবে, তবেই আমি শঙ্খকে মুক্তি দেব। আমি আপনার শর্তে রাজি রাজামশাই। আমি যে করেই হোক আমি লাল কলা নীল কলা এনে দেব আপনাকে, আর আমি শঙ্খকেও মুক্ত করব। এসব কথা বলে সুভাষ লালপুরী ও নীলপুরীর দেশে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর অনেকটা পথ যেতে যেতে সুভাষ বেশ ক্লান্ত হয়ে পড়ে। উফ, হাঁটতে হাঁটতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। এভাবে কি আর পরীদের দেশে যাওয়া যায়? আমি বরং পাখিদের কাছেই সাহায্য চাই। পাখিরা তো উড়তে পারে, ওরা নিশ্চয়ই আমাকে নিয়ে পরীদের দেশে যেতে পারবে। ওই তো একটা টুনি পাখি দেখা পেয়েছি। ও টুনি পাখি, তুমি আমায় একটু সাহায্য করবে গো? কি সাহায্য বলো? আমি যদি পারি তবে নিশ্চয় তোমাকে সাহায্য করব। তবে ভালো দেখি কি সাহায্য চাই তোমার। টুনি পাখি, আমি লালপরি ও নীলপরির দেশে যাব গো। হেঁটে হেঁটে তো লালপরি নীলপরির দেশে যাওয়া যাবে না। তুমি আমায় লালপরি ও নীলপরির দেশে নিয়ে যাবে গো। ও, এই কথা। আমি তো তোমাকে সাহায্য করতে পারতাম, কিন্তু আমার ডানাতে তো চোট লেগেছে। দেখো না, এখনো ঘা আছেই। আমি বলি কি, তুমি বরং ঈগল দাদার কাছে যাও। ঈগল দাদার কাছে আমার কথা বললেই ঈগল দাদা তোমাকে সাহায্য করবে। তুমি ঠিক বলছো গো টুনি পাখি। তোমার কথা বললে বিশ্বাস করবে গো? নিশ্চয় সাহায্য করবে। এই পালকটা নাও, এই পালকটা ঈগল দাদাকে দেখালেই ঈগল দাদা তোমায় সাহায্য করবে। কে রে ছোকরা, তুই হঠাৎ করে আমার কাছে এসেছিস কেন? কি দরকার তোর? আগে ঈগল দাদা আমাকে টুনি পাখি পাঠিয়েছে গো। আমি পরীর রাজ্যে যাব। তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে গো? তুই মানুষ হয়ে পরিরাজ্যে যাবি? তা বলছি কি, টুনি যে তোকে পাঠিয়েছে তার কোনো প্রমাণ আছে? এই দেখো টুনি পাখির পালক। তোমাকে প্রমাণ দেওয়ার জন্যই টুনি পাখি আমাকে এই পালকটা দিয়েছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। তবে আর কথা বাড়াস নে, এবার আমার পিঠে উঠে বস। আমি পরীর দেশে নিয়ে যাচ্ছি। ঈগলের কথা মতো সুভাষ ঈগলের পিঠে উঠে বসে, আর সুভাষকে নিয়ে ঈগল উড়াল দেয়। উড়তে উড়তে ঈগল সুভাষকে নিয়ে পরীর দেশে যায়। আরে বাহ, পরীর রাজ্য তো অনেক সুন্দর, কিন্তু আমি লাল পরী নীল পরীর দেখা পাবো কোথায়? আরে আরে, পরিরাজ্যে মানুষ। এই ছেলে, তুমি পরিরাজ্যে কেন এসেছো? আর কি করেই বা এখানে এলে? আরে লাল পরী নীল পরী, তোমরা? আমি তো তোমাদের দুজনকেই খুঁজছিলাম। সব বলছি তোমাদের। আরে বাহ, তোমার ইচ্ছে শক্তি তো দেখছি অনেক বেশি। বলছি, তুমি যখন এত কষ্ট করে এতটা পথ পাড়ি দিয়ে পরিরাজ্যে এসেছো, তবে আমরা তোমাকে খালি হাতে ফেরাবো না। তুমি চলো আমাদের সাথে। এরপর সুভাষ লালপরি ও নীলপরির সাথে তাদের কলা বাগানে যায়, আর কলা বাগান থেকে একটা লাল কলা আর একটা নীল কলা ছিঁড়ে নেয়। এরপর সুভাষ পরীদের সাহায্যে প্রাসাদে পৌঁছায়। আগে রাজামশাই, আমি এই যে লাল কলা আর নীল কলা নিয়ে এসেছি। এই কলা দুটো নিয়ে আমার শঙ্খকে মুক্ত করে দিন। বাহ, তুই তো দেখি লাল কলা নীল কলা সত্যিই নিয়ে এসেছি। এবার আমার মেয়ে সুস্থ হবে, আর আমি আমার মেয়েকে তোর সাথে বিবাহ দিব। তুই হবি বাবা এ রাজ্যের ভবিষ্যৎ রাজা। ভাবিস না, তোর শঙ্খকেও ছেড়ে দেব।
সমুদ্রের অনেক গভীরে, যেখানে কোনো সূর্যের আলো ঢুকতে পারে না, সেখানে এক বড় রাজপ্রাসাদ ছিল। সেখানে সমুদ্রে সব জলপরীরা থাকতো। একদিন হঠাৎ এক সুন্দরী জলপরী দেখতে পায় সাগরের মাঝখানে একটি জাহাজ, আর সেটা দেখে সে বলে, আমাকে জানতে হবে তারা কি সেলিব্রেট করছে। এরপর জলপরী সাঁতার কেটে জাহাজের খুব কাছে চলে গেল। সেখানে একটি জানলা দিয়ে সে এক রাজকুমারকে দেখতে পেল, যার নাম ছিল এরিক। আকাশে হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এলো। গোটা সমুদ্র প্রবল ঢেউয়ে উতাল পাতাল হওয়া শুরু করলো। যখন প্রবল বেগে ঝড় উঠল, তখন জলপরী খুব চিন্তিত হয়ে পড়ল সেই জাহাজটা নিয়ে। জলপরী হঠাৎই দেখতে পেল রাজকুমার জাহাজ থেকে জলে পড়ে যাচ্ছে। তৎক্ষণাৎ সে রাজকুমারকে তুলে নিয়ে আসে, আর রাজকুমার অজ্ঞান হয়ে পড়ে। জলপরী তাকে সমুদ্রের পাড়ে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই তারা সমুদ্রের পাড়ে পৌঁছে যায়, আর জাহাজটি সমুদ্রের মধ্যে ডুবে যায়। ছোট্ট জলপরী রাজকুমারের প্রাণ ফিরে আনলো। কিন্তু রাজকুমার যখন জ্ঞান ফিরে পেল, তখন সমুদ্রের ঢেউয়ে সে অদৃশ্য হয়ে গেল। ঠিক সেই সময় সেখান দিয়ে একটি মেয়ে যাচ্ছিল। সে রাজকুমারকে সাহায্য করে এবং তার সাথে নিয়ে যায়। আমি যদি আরেকবার রাজকুমারকে দেখতে পেতাম। সে তো এটাও জানে না আমি তার প্রাণ বাঁচিয়েছি। এরিয়েল খুব উদাস হয়ে গেল। সে রোজ জলে গিয়ে রাজকুমারকে খুঁজতো, কিন্তু কোথাও সে দেখতে পেত না রাজকুমারকে। একদিন এরিয়েল রাজপ্রাসাদে আরো একবার রাজকুমারকে দেখতে পেল। তারপর থেকে প্রত্যেকদিন সে রাজপ্রাসাদের কাছে যেত রাজকুমারকে দেখতে। একদিন জলপরী তার ঠাম্মাকে জিজ্ঞেস করলো, মানুষরা বুঝি সারা জীবন বেঁচে থাকে? না মা, না, মানুষদেরও মৃত্যু হয়, কিন্তু তাদের আত্মাটা অমর হয়ে থাকে, আমাদেরই মতো। এরপর জলপরী ঠিক করেছিল যে সে মানুষ হতে চায়। এরিয়েল ভাবলো, আমি সমুদ্রের জাদুদেবীকে জিজ্ঞেস করি, যদি সে আমায় সাহায্য করে। একদিন এরিয়েল সমুদ্রের জাদুদেবীর কাছে দেখা করতে যায়, আর তাকে সে নিজের ইচ্ছের কথা খুলে বলে। আচ্ছা, তুমি তাহলে রাজকুমারকে ভালোবাসো, এর জন্যই মানুষ হতে চাও। আমি তোমায় সাহায্য করব, বদলে তোমার গলার স্বর দিতে হবে। জাদুদেবী বলল। এরিয়েলও তার শর্ত মেনে নিল, কারণ সে খুব তাড়াতাড়ি মানুষে পরিণত হতে চায়। এরপর জাদুদেবী এরিয়েলকে একটা জাদুর কুড়িয়েল দিয়ে বলল, এটা খেয়ে নিলেই তুমি মানুষ হয়ে যাবে, কিন্তু মনে রাখবে রাজকুমার তোমাকে না বিয়ে করলে তুমি মরে যাবে। এরিয়েল খুব খুশি হয়ে সমুদ্রের পাড়ে পৌঁছলো, আর জাদুদেবীর দেওয়া পুড়িয়া খেয়ে নিল। হঠাৎই তার শরীরে কিছু অদল বদল ঘটল এবং সে অজ্ঞান হয়ে গেল। এরিয়েলের যখন জ্ঞান ফিরল, তখন সে দেখল সে রাজপ্রাসাদে রাজকুমারের সামনে। রাজকুমার জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি কে? ছোট্ট জলপরী কথা বলতে গিয়ে বুঝতে পেল সে তার আওয়াজ জলদেবীকে দিয়ে এসেছে, কিন্তু সে খুব খুশি ছিল যে রাজকুমারের পাশে থাকতে পেয়ে। এরপর তারা রাজমহলে একসাথে থাকতে শুরু করলো। কিছু সময় পর এরিয়েল বুঝতে পেল রাজকুমার তাকে শুধু ভালো বন্ধুই ভাবে, ভালোবাসে না। একদিন রাজকুমার এরিয়েলকে বলল, প্রিয় বন্ধু এরিয়েল, আজ আমি আমার হবু স্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছি, তুমিও কি আমার সাথে যাবে? এরিয়েল বলল, নিশ্চয়ই। রাজকুমার সেই মেয়েটিকে বিয়ে করত যার সাথে সমুদ্রের পাড়ে দেখা হয়েছিল আর তার প্রাণ বাঁচিয়েছিল। পথে যাওয়ার সময় জলপরী ভাবল, আমি মানুষ তো হয়ে গেলাম, কিন্তু আমার ভালোবাসাকে পেলাম না। হঠাৎ সে তার 5 বোনকে জাহাজের আশেপাশে দেখতে পেল।
ওদের চোখগুলো লাল আর চুল ছোট করে কাটা আর হাতে বড় একটা চাকু ছিল। জলপরি চিন্তিত হয়ে বোনদের জিজ্ঞেস করলো, তোমরা এখানে কি করছো? তোমাদের চুল এরকম কেন? এরিয়েল, জাদু দেবী আমাদের এখানে পাঠিয়েছে। সে তোমাকে দিয়ে রাজকুমারকে মেরে ফেলতে চায়। আর তুমি যদি মরতে না চাও তাহলে এই কাজ তোমাকে করতে হবে। তাহলেই তুমি আগের মতো আমাদের কাছে ফিরে আসবে। 5 বোন এরিয়েলকে অনেক বোঝালো। এরিয়েল যখনই বড় চাকু নিয়ে ঘরে প্রবেশ করলো, আমি রাজকুমারকে মেরে ফেলতে পারবো না। এরিয়েল যখনই চাকুটি পানিতে ফেলে দিল তখনই পানির রংগুলো নীল থেকে লাল হয়ে গেল। 5 বোন কিছু বুঝে ওঠার আগেই এরিয়েল সমুদ্রে লাফ দিল। কিন্তু সমুদ্রে ডুবে যাওয়ার বদলে সে আকাশে উড়তে থাকলো। ছোট্ট জলপরীর দুনিয়া আরো সুন্দর হয়ে গেল। রাজকুমারকে যে সে সত্যি ভালোবেসেছিল। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। সে খুবই বুদ্ধিমান এবং সুদর্শন ছিল। অমলের বাবা গ্রামের মোড়ল ছিল এবং সে অমলকে খুবই আদর করত। এই গ্রামের পাশেই একটি জঙ্গল ছিল। গ্রামবাসীদের শহরে যেতে হলে ওই জঙ্গল দিয়ে যেতে হতো। ওই জঙ্গলে একটা পেতনি বাস করে। লোকজন যদি কোনো কারণে রাত করে বাড়িতে ফিরতো তাহলে তারা রক্ষে থাকতো না। ওই ডাইনি তাদেরকে উঠিয়ে নিয়ে যেত। এমনই একদিন এক পথিক রাতের বেলা ওই জঙ্গল দিয়ে বাড়িতে ফিরছিল আর তখনই ওই ডাইনিটা লোকটিকে দেখতে পায়। আজ অনেকদিন পর কাউকে পেলাম, এখন এর সাথে একটু মজা করে নেই, তারপর ওকে তুলে নিয়ে যাব। ডাইনি লোকটির সামনে এসে দাঁড়ায়। তোর তো অনেক সাহস, সন্ধ্যার পর কেউ এদিক দিয়ে পা বাড়ায় না, আর তুই দেখি দিব্যি হেঁটে যাচ্ছিস। আজ তোর রক্ষে নেই। আমাকে ক্ষমা করো ডাইনি, আমি তোমাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু আজ শহরে গিয়ে কাজ করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই তো এই রাতের বেলায় বাড়িতে ফিরতে হচ্ছে। দয়া করে আমাকে যেতে দাও।